রয়েছে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির নির্দেশে তেল আবিবে ব্যাপক হামলা, ভূগর্ভস্থ বাংকার ধ্বংস, ইসরায়েলের নিশানা অস্ত্রাগার ও তেলের স্থাপনা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 20%। ঢাকার ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা সারি, ধীর গতিতে হতাশা। 2 লিটার করে চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে। না, আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 বোরের মজুদ আছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধী নির্মূলে বিশেষ অভিযান, সাঁজোয়া যান নিয়ে অংশ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ভিতরে তল্লাশি চালাচ্ছি, এই পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানো হবে হাদি হত্যা মামলার আসামিদের। প্রথম ব্রিফিংয়ে নতুন আইজিপি, চাঁদাবাজ উগ্রপন্থীদের কঠোর হুঁশিয়ারি। এটা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। মাদারীপুর আধিপত্য বিস্তার নিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দু গ্রুপের গোলাগুলিতে আহত 10। করাইল বস্তির রাশেদা শাহিনার জীবনের গল্পে নতুন অধ্যায় শুরু হচ্ছে আগামীকাল। দেশের মোট 14 স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির নেতৃত্বে প্রথমবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো বিপ্লবী গার্ড বাহিনী। রাতভর ছোড়া মিসাইলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের মধ্যাঞ্চল। এর মধ্যে তেল আবিবে ধ্বংস হয়েছে একটি ভূগর্ভস্থ বাংকার, আহত 1.5 শতাধিক ইসরায়েলি। এদিকে বাহরাইন সহ প্রতিবেশী আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি মিসাইল। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এসব মিসাইলের লক্ষ্য ছিল তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। এসব স্থানে সফল আঘাত হানে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে তেল আবিবে থাকা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে আঘাত হানে কয়েকটি মিসাইল। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক এলাকায়। এসব আবাসিক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাখে আইডিএফ। ইরানি মিসাইলে ধ্বংস হয়েছে ভূগর্ভস্থ বাংকার। বলা হচ্ছে ইরানের হামলায় এটি এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 13 ইসরায়েলি নিহতের খবর মিলেছে, 24 ঘন্টায় আহত 1.5 শতাধিক। হামলা চালানো হয় আরব আমিরাতের ভূখণ্ডেও। ইরানি ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করে আবুধাবি। এছাড়াও হামলা চালানো হয় কুয়েতের মার্কিন ঘাঁটিতেও। তবে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে বাহরাইনে। দেশটিতে ইরানের ড্রোন হামলায় আহত 32 জন। অন্যদিকে ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে গোয়েন্দা রাডার ধ্বংসের দাবি করছে তেহরান। এদিকে সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আরও 1 সেনার মৃত্যু হয়েছে। এ নিয়ে ইরানের হামলায় 7 মার্কিন সেনা নিহত হল। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ইরান জুড়ে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। একের পর এক তেলের ডিপোতে চালানো হামলায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, বাতাসও বিষাক্ত। আইআরজিসির একাধিক ঘাঁটি লক্ষ্য করে চলে রাতভর হামলা। এতে বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহতের দাবি করেছে তেল আবিব। এছাড়া হামলার টার্গেট হয়েছে অস্ত্র উৎপাদন কারখানা ও সংরক্ষণাগার।
ক্রমে বিষাক্ত হয়ে উঠছে তেহরানের বাতাস। একের পর এক তেলের ডিপোতে বোমা বর্ষণ, পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও চলছে টানা হামলা, ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। তেল আবিবের মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদের সংরক্ষণাগার। রোববার রাজধানী ছাড়াও ইরানের কয়েকটি শহরে চালানো হয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এর মধ্যে ছিল তাবরিজ, ইস্ফাহান, বন্দর আব্বাস, আহভাজ এবং ইয়াজদের আশেপাশের অঞ্চল। বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে অনেক ভবন। রাতভর হামলায় টার্গেট করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের একাধিক ঘাঁটি। আক্রান্ত হয়েছে পুলিশের কার্যালয় এবং আধা সামরিক বাহিনীর কমান্ড সেন্টার। ইস্ফাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকেও হত্যা করা হয়েছে। এছাড়া ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি লঞ্চিং সাইটেও বিমান হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ইরানের হামলায় প্রাণ হারিয়েছে আরও 2 মার্কিন সেনা। এ নিয়ে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়ালো 8 জনে। এখনও জানানো হয়নি তাদের নাম পরিচয়। তবে তাদের একজন গেল 1 মার্চ সৌদি আরবে চালানো ইরানের হামলায় গুরুতর আহত হন। প্রায় 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে প্রাণ হারান তিনি। রোববার এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এরপর আরেক সেনা নিহতের খবর প্রকাশ করে আল জাজিরা। এর আগে 1 মার্চ কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে তেহরানের হামলায় নিহত হয় 6 মার্কিন সেনা। তাদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকল আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাদের মরদেহ। এবার ইরানকে বেইমান আখ্যা দিল কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এক বিবৃতিতে এই অভিযোগ করেন। তিনি বলেন, আরব দেশগুলোর ভূখণ্ডে হামলা চালিয়ে দোহার সাথে প্রতারণা করেছে তেহরান। হামলার পক্ষে সাফাই গাইতে ইরান বিভিন্ন মিথ্যাচারও করছে বলে অভিযোগ করেন কাতারের প্রধানমন্ত্রী। প্রতিবেশীদের উপর হামলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন থানি। এর পাশাপাশি চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলেও জানান কাতারের প্রধানমন্ত্রী। ইরান ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:55 মরদেহ ঢাকায় আনা হয়। নিহতের স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত আলী আহমেদের পরিবারের পাশে থাকবে সরকার। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত আহত 14 বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকায় এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান তিনি। এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেওয়া হয় সিলেটের মৌলভীবাজারে। স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গেল 28 ফেব্রুয়ারি তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানায়, গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাদেরকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। থানার ওসি সাহেব থেকে শুরু করে ইউএনএ সাহেব সবাই আমাদেরকে খোঁজখবর নিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। পরিবারের লাশ যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় 14 জনের মতো আহত আছেন। তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। একদিনে অপরিশোধিত তেলের দাম প্রায় 20% পর্যন্ত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে 111 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন WTI তেলের দাম বেড়ে $110 ছাড়িয়েছে। 2020 সালে করোনা মহামারী শুরুর পর একদিনে এটি তেলের দামের সর্বোচ্চ বড় বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম 28% বেড়েছিল। চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই দাম বৃদ্ধি ঘটল। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও তেল নিতে যানবাহনের চাপ রয়েছে। কোথাও কোথাও দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেয়া নিয়মেই দেয়া হচ্ছে তেল। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য 2, প্রাইভেট কারের জন্য 10 এবং মাইক্রোবাস বা জিপের জন্য একদিনে 20 থেকে 25 লিটার করে জ্বালানি তেল বরাদ্দ রয়েছে।
রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের সংকট নেই, তবে অনেক গ্রাহকই তেল মজুত করছেন এমন অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেওয়া গাড়িগুলোর নম্বর তাই লিখে রাখা হচ্ছে। দ্রুত মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তিহীন ঈদযাত্রার প্রত্যাশা সাধারণ মানুষের। 2 লিটার করে চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে, ওভারঅল মিলে সব মিলে সমস্যা হচ্ছে। সকাল 7:20 এসে দাঁড়িয়েছি, আর হচ্ছে যেটা সরকার 2 লিটার দিচ্ছে এটা তো আসলে ভোগান্তি হচ্ছে না, আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 বোর্ডের মজুদ আছে। আর সরকার যে নির্দেশনা দিচ্ছে প্রাইভেটকে 10 লিটার, মিনিজি 20 থেকে 7 সিটার যেগুলো ওগুলো 25 সিটার আমরা ওইভাবে তেল দিচ্ছি। মানুষের একটু মজুদ বেশি করার কারণে অফিস থেকে সরকারিভাবে একটা প্রজ্ঞাপন জারি করছে যে আপনি এইভাবে আপনার তেল দিবেন, এটাই আর কি। দর্শক, আমরা এই বিষয়ে সরাসরি জানবো। রাজধানীর দারুসালাম ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, সরকারের বরাদ্দ অনুযায়ী তেল পাচ্ছে কিনা যানবাহন চালকরা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, বর্তমানে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের অবস্থাটি হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা। যেমন এই স্টেশনটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেলের জন্য সরকারি বরাদ্দ 2 লিটার করে হলেও এখানে দেয়া হচ্ছে 1.5 লিটারের কিছু বেশি। আর যেখানে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের জন্য বরাদ্দ ছিল 10 লিটার, সেখানে এখানে 10 লিটারের দাম 120 টাকা করে, লিটারে 1200 টাকা আসে। এখানে মিল করে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ 8 লিটারের কিছু সামান্য বেশি দেওয়া হচ্ছে। তো এই যে মোটরসাইকেল ব্যবহারকারীরা যারা রয়েছেন, বাইকাররা, তারা এখানে এসে 2 লিটার তেল পাচ্ছেন না। তারা মূলত যতটুকু এখান থেকে পাচ্ছেন 1.5 লিটারের কিছুটা বেশি দেখতেই পাচ্ছেন, মিটারে সেটি প্রদর্শন করা হচ্ছে। 200 টাকার তেল তারা এখান থেকে নিতে পারছেন। তো তারা যেটি বলছেন যে যেহেতু আপৎকালীন একটি সময়, এই সময়ের জন্য তারপরেও তারাও নিরাশ হচ্ছেন না, যেহেতু আসলে রেশনিং বিষয়টি যেভাবে খাতা কলমে রয়েছে, বাস্তবে এর প্রয়োগের ক্ষেত্রে কিছুটা কারচুপি বা দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতার জায়গাটি হলো যেহেতু কোনো গাড়ি কোনো ফিলিং স্টেশন থেকে নেয়ার পরে সেটি স্বয়ংক্রিয়ভাবে কোথাও নথিভুক্ত হচ্ছে না বা সেটি পরবর্তীতে কোনো ডেটাবেজে থাকছে না, যার ফলে পরবর্তী অন্য কোনো স্টেশনে গিয়েও ওই একই যানবাহন ব্যবহারকারী আবারও তিনি তার যেই বরাদ্দ রয়েছে অর্থাৎ 2 লিটার বা গাড়ির জন্য 10 লিটার সেটি নিতে পারছেন বা চেষ্টা করতে পারছেন। তো এতে করে আসলে কিছু অসাধু ব্যক্তি বা যাদের প্রয়োজন পড়ছে তারাও অনেক সময় বাধ্য হয়ে একই দিনে 2 বার 2টি ফিলিং স্টেশনে যাচ্ছেন। তো এভাবে করে এখনো পর্যন্ত চলছে। তবে সকলেই খোঁজ খবর নিচ্ছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন যে জ্বালানি তেলের কি অবস্থা, এবং আমরা যে সরকারের উদ্যোগগুলো রয়েছে, ইতিমধ্যেই জানেন যে ভারতের সাথে বাণিজ্য মন্ত্রী তিনি কথা বলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে অবহিত করছি। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী, পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর একটি এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি, ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও রয়েছে। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাসমুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরেই রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। ভেতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। তবে আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন জোবায়ের রিফাত। রিফাত, অভিযান সম্পর্কে একটু জানতে চাই, আটক বা অস্ত্র উদ্ধার সম্পর্কে কোনো নতুন তথ্য আছে কিনা আপনার কাছে? লোপা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভোর সকাল থেকেই সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে
অপরাধের যে স্বর্গরাজ্য, অর্থাৎ দেশের ভেতরে যে আরেকটি দেশ বলা হয়, সেটিতে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা হচ্ছে। একেবারে সর্বশেষ খবরটি দিয়ে শুরু করতে চাই। আমরা আটকের খবর পেয়েছি, তবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কতজনকে আটক করা হয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিপুল সদস্যের টিম সেখানে কাজ করছে। তারা ভাগ ভাগ হয়ে মূলত কাজ করছেন। আপনি জেনে থাকবেন একেবারে দুর্গম পাহাড়, সেখানে আঁকাবাঁকা পথ রয়েছে, অর্থাৎ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হলে সেখানে ব্রিজ রয়েছে। সেই ব্রিজগুলোতে মূলত সন্ত্রাসীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এমন একটি খবর আমরা পেয়েছিলাম। তবে সেটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে চৌকস দল সেখানে রয়েছে, সেখানে বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশের উপস্থিতি রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে, বিভিন্ন ইউনিট সেখানে কাজ করছে, ক্রাইম সিন ইউনিট থেকে শুরু করে প্রত্যেকের আসলে যে সাহসিকতা, সেই সাহসিকতার ফলে সন্ত্রাসীরা সেভাবে করে আসলে দুর্গ গড়ে তুলতে পারেনি। তবে যেটি খবর এখন পর্যন্ত সেটি হলো আটকের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, অর্থাৎ বেশ কজন আটক হয়েছেন বিভিন্ন জায়গায়, অর্থাৎ সেই এলাকারই ভেতরে, এমনটা আমরা খবর পেয়েছি। এবং এখন পর্যন্ত যে খবর আমরা বাইরে থেকে যেটি জানতে পেরেছি, একটা পর্যন্ত আমার কাছে এই খবর যে এখন পর্যন্ত রক্তপাতবিহীন একটা অভিযান আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আসলে পরিচালনা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, জঙ্গল সলিমপুরকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিতে চায় এবং এখানের যে অপরাধ কার্যক্রম, সেই অপরাধ কার্যক্রমের আসলে চিরতর অবসান ঘটাতে চায় বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকে আমাদেরকে আনঅফিসিয়াল যে বক্তব্য, সেই বক্তব্যে নানাভাবে পরিষ্কার করেছেন। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে গত জানুয়ারিতেও আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করতে গিয়ে র্যাবের একজন সদস্য নিহত হয়েছেন। সেই ঘটনার পর থেকে আসলে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে বিশেষ করে আসলে ভাবতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে যে অভিযান চলছে সকাল থেকে, সেটির সর্বশেষ খবরাখবর। লোপা। রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যার মামলার আসামিদের দেশে আনার ব্যবস্থা করা হবে নিয়োগের পর পুলিশ সদর দফতরে প্রথম ব্রিফিংয়ে এই তথ্য জানালেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। এ সময় চাঁদাবাজ আর উগ্রপন্থীদের রুখতে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। বলেন, চাঁদাবাজদের তালিকা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। দলমতের ঊর্ধ্বে গিয়ে অভিযান চলমান রয়েছে। উগ্রপন্থীদের উত্থান রোধে সতর্ক দৃষ্টি থাকবে পুলিশের। এছাড়া ঈদকে সামনে রেখে মহাসড়ক, শপিং কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের কথা জানান। তাছাড়া সিআইডিকে আধুনিকায়ন, থানাগুলোকে জিরো কমপ্লেইনে রূপান্তর এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম চালু করা দরকার বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কিছু পুলিশ নিজ স্বার্থে কাজ করে বাহিনীর সুনাম নষ্ট করছে। পুলিশ সদস্যদের অতি উৎসাহী না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের পরিবার থেকে মামলা হয়েছে, এ ব্যাপারে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম। যখন কোনো ঘটনা ঘটে আপনারা এসে এমনভাবে প্রশ্ন করা বা মনে হচ্ছে যে এখনই আপনি যে ঘটনা ঘটছে এটার বিচার শেষ করতে হবে, উদ্ঘাটন করতে হবে, তো আপনারা এমনভাবে প্রেশার করবেন না যেটা পুলিশের উপর একটা মেন্টাল প্রেশার তৈরি হয় এবং ওরা তড়িঘড়ি করে দেখা যায় যেটাই পায় একটা স্বীকারোক্তি দিয়ে আমাদের দেশে কিন্তু এটা একটা মিসগাইডিং মেসেজ যায়। তার প্রমাণ আপনারা দেখেছেন, জজ মেয়া নাটক। এটা কিন্তু মিডিয়ার প্রেশারের কারণে কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো তৈরি হয়েছে। মাদারীপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। রোববার রাত ৯টা থেকে টানা ৪ ঘণ্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির হত্যাকাণ্ড নিয়ে তার ভাই হাসানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ। রোববার রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন 9 জন নারী, শিশু সহ অন্তত 15 জন। রোববার রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হারুন মান্নান গ্রুপের সাথে মিজান গ্রুপের। এরই জেরে রাতে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। গোলাগুলির ঘটনায় আহত হন নারী শিশু সহ অন্তত 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালায় র্যাব ও পুলিশ। গ্রেফতার করা হয় মান্নান, হারুন ও মহসিনকে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 2টি অস্ত্র ও গুলি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা গুরুতর। নিম্নবিত্ত পরিবারের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু হওয়া এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে 14 স্থানে প্রথম ধাপে কার্ড পাবে 40,000 পরিবার। আগামীকাল করাইলবস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিনা বেগমের প্রায় 22 বছরের সংসার, সদস্য 5 জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। এই দামের সাথে তো আমরা গরিবরা চলতে পারি না। অনেক জিনিসের দাম, এই এত কম টাকা রোজগার করে এত কিছু তো সম্ভব না। 30 বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। পড়াশোনা করাবার মতোই নাই, দিতে পড়ালেখা করাইতে পারতেছি না। নিজে তো কাজ করতে পারি না, পুনাই ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার বেকার, আমার স্বামী নাই, আমার ছেলে একটা বাড়ির থাকে, আরেকটা তো টাকা পয়সা চেনে না। আমি খুব অনেক বিপদ আছি। 10,000 টাকার ওষুধই লাগে। ঠিক মতো এই ওষুধগুলো আনতে পারেন? আরে অনেক সময় একবার হাওয়াই। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে 10 মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 4 মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় 14টি স্থানে 40,000 পরিবারকে কার্ড দিবে সরকার। এর মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। এই ঘোষণা প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোয় খানিক আশার সঞ্চার করছে। অনেক ভালো লাগছে। এরপরে 2 পয়সা খাইমু, 2 পয়সা রাখমু জমাইয়া ভবিষ্যতে লেগা। স্বামীর একটু হেলবো, সেই পাবো, কষ্ট থেকে একটু দূর হবো, কোনোরকম উন্নতি করার জন্য চেষ্টা করবো, যাতে এটা আমাদের আয়তা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। সিদ্ধান্ত গ্রহণ সহ সবকিছুতে পরিবারে নারীর ভূমিকা বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা সরকারের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ফ্যামিলি কার্ড বিতরণের বিষয়ে জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই খুলনাতে যেতে চাই, সেখানে আছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, ফ্যামিলি কার্ড খুলনা অঞ্চলের কারা প্রথম পাচ্ছেন, আর এই ফ্যামিলি কার্ড নিয়ে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন সাধারণ মানুষের মাঝে? উৎসাহ উদ্দীপনার কমতি নেই লোপা, যদি বলে আপনি জানেন যে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তিহারের অন্যতম অনুষঙ্গ ছিল যে তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সেই লক্ষ্যে খুলনা একটি ওয়ার্ড, খুলনা সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড, অর্থাৎ বাংলাদেশের প্রথম যে 10টি জেলাতে এই কার্যক্রম শুরু হচ্ছে তার ভিতর খুলনাও রয়েছে। আগেই বলেছি একটি ওয়ার্ড, সেটি নগরীর 10 নম্বর ওয়ার্ড। এবং এই ওয়ার্ডে ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর তারা 8,700 জনের একটি তালিকা করেছিল। তারপর সেটি যাচাই বাছাই শেষে 4,187 জনের নাম চূড়ান্ত করেছে। আগামীকাল সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসন এটি বিতরণ করবে। আমরা একটু এই বিষয়ে কথা বলবো একজন নাগরিকের সঙ্গে। একটু আপনার কাছে জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বিতরণ এই কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন এবং এটা কিভাবে বিতরণ হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা সরকারের একটা ভালো উদ্যোগ, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার কাছে মনে হয় যে বিগত দিনগুলোতে দেখেছি আমরা যে এই ধরনের কার্ড বিতরণের ক্ষেত্রে নানা অনিয়ম এবং কারচুপি লক্ষ্য করা গেছে। তবে সরকারের কাছে অনুরোধ থাকবে যে এই উদ্যোগটাকে যাতে ফলপ্রসূ করার জন্য সঠিকভাবে প্রকৃত ব্যক্তিকে আমরা নির্ধারণ করতে পারি, এদিক থেকে যেন সরকার কঠিনভাবে মনিটরিং করে, এটা আমার অনুরোধ থাকবে তাদের। অনেক ধন্যবাদ আপনাকে। সকলেই এটা চায় লোপা যে কার্যক্রমটা আগামীকাল শুরু হচ্ছে, সরকার মনে করছে যে ব্যক্তি নয় পরিবারই হচ্ছে মূল উন্নয়নের মূল একক।
সেই বিতরণ কার্যক্রম যতটা স্বচ্ছ হবে ততটাই আসলে মানুষ উপকার পাবে এই কার্যক্রম থেকে। লোপা, প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার ঠাকুরগাঁওয়ে যেতে চাই পার্থ সারথী দাসের কাছে। পার্থ, ফ্যামিলি কার্ড যারা পাবেন ঠাকুরগাঁওয়ে, সেই হতদরিদ্র নারীদের যাচাই বাছাই করে তো নাম চূড়ান্ত করা হয়েছে, তাদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন সেটা একটু জানতে চাই। এবং কাল তো এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, সেই প্রস্তুতি কেমন সেখানে? লোপা, ফ্যামিলি কার্ড বিতরণের যে প্রস্তুতি সেটি একেবারে শেষ পর্যায়ে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়ন। এই ইউনিয়নে প্রাথমিকভাবে এই ঠাকুরগাঁও জেলার একটি ইউনিয়নকে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে এবং দারিদ্র্যসীমার নিচের যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর 135টি পরিবারকে যাচাই বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ে 590টি পরিবারের নারীদের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামীকাল এই ইউনিয়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল 10টায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন, আনুষ্ঠানিকভাবে এই কার্ডের উদ্বোধন করবেন। আর আমরা যেটি জেনেছি যে এই নির্বাচন পরবর্তী সময় অর্থাৎ বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল ফ্যামিলি কার্ডে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা সরকার গঠন করার পর এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছে এবং প্রাথমিক পর্যায়ে 590 জনকে চূড়ান্তভাবে সিলেকশন করা হয়েছে এবং এই 590 জনকে আগামীকাল ফ্যামিলি কার্ড তাদের মাঝে বিতরণ করা হবে। এবং পর্যায়ক্রমে আমরা যেটি জেনেছি, পর্যায়ক্রমে ঠাকুরগাঁও যেসব অন্যান্য যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং হতদরিদ্র অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারের সদস্যদের এবং নারীদের এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। পার্থ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে 1 লাখ স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার। এসব ভলান্টিয়ারকে প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম নিয়ে মহড়া করে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। মহড়ায় ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। সংশ্লিষ্টরা জানান, ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সতর্কতা বাড়ানো হচ্ছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, বাণিজ্যিক ভবনে এখনও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, যা সাম্প্রতিক দুর্ঘটনাগুলোতেই স্পষ্ট। তাই নিরাপত্তা মানদণ্ড মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে দুর্যোগের ক্ষতির সম্ভাবনাটা কমে আসে। সেই কাজটা আমাদের মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। মানুষের সচেতনতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি নিয়মিত মহড়ার আয়োজনের ব্যবস্থা করতে যাচ্ছি, যাতে করে আমাদের দুর্যোগকালীন কি ধরনের প্রস্তুতি প্রয়োজন, সাহস না হারিয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে, সেই ব্যাপারে আমরা তাদের সঙ্গে প্রশিক্ষণ দিব, তারা সেভাবে প্রস্তুত থাকবে। বইমেলা নিয়ে প্রকাশকদের মাঝে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া, তবে এর মাঝে হতাশার পাল্লাই যেন ভারী। অনেকে নাখুশ মেলা আয়োজনের সময় নিয়ে, আরেক পক্ষ বলছেন প্রতিকূল আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতির কারণে অন্য সময়ে মেলার আয়োজন হলে ক্ষতিগ্রস্ত হতো সব পক্ষ। একদিকে রোজা, অন্যদিকে মেলা। তবে ঋতুর পালা বদলে ঈদের পরই কালবৈশাখীর চোখ রাঙানির শঙ্কা। নির্বাচনের কারণে মেলা এগিয়ে ডিসেম্বরে আয়োজনের প্রস্তাবও হালে পানি পায়নি। মেলা আয়োজনে শুষ্ক আবহাওয়া সহায়ক, তবে পাঠকের উপস্থিতি নিয়ে প্রকাশকরা কি বলছেন? আমরা মূল ধারার যে 350 প্রকাশক এই মেলায় রমজানের মেলা অংশগ্রহণ করতেই চাইনি, কিন্তু বাংলাদেশের ডিজি সাহেব গুদ হলেন 20 তারিখ উনি মেলা করবেন। প্রকাশক আসুক বা না আসুক, প্রকাশক মাত্রই জানেন বই মেলায় ব্যবসা হয় না, এটা মার্কেটিং। প্রায় 1 বছর ধরে প্রস্তুতি না থাকলে এই বইমেলা বিষবৎ ঠেকার সম্ভাবনা অনেক বেশি। বারবার ডেট পিছানোর কারণে পাঠকও বিব্রত হয়েছে। আমাদের বিক্রিটা হয় বিকেলে, আর তখন ইফতারের সময় সন্ধ্যা হয়ে যায়, তো নানা কারণে একটু প্রতিবন্ধকতা আছে। তারপরে যেটা আশান্বিত বিষয় যে কিছু পাঠক আসছেন, যারা আসছেন আমরা ভাবি নাই তারা এতটা আসবে। মেলা তো এরপরে করতে পারবেন না, আপনি বৃষ্টি হবে, বাস্তবতা নাই। এর আগে করলে করতে হতো আপনার ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে করতে হতো। ভালো ডেট ছিল, প্রকাশক রাজি হয়নি, প্রকাশকদের দোষ আসলে। প্রকাশকদের অনেকেই জোর দিয়েছেন ফেব্রুয়ারিকে ঘিরেই মেলা আয়োজনের। তবে রোজায় মেলা ঠিক কতটা জমল, এখানে কি বিক্রি মুখ্য
প্রকাশকরা কি পেলেন এবার? কেউ বলছেন বছরব্যাপী বই প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছাবার প্রস্তুতি থাকলে রোজা কোনো সমস্যা নয়। তবে এবারের মেলায় লগ্নিকৃত অর্থ তুলে আনা নিয়েও সন্দিহান অনেকে। অনুরোধের জায়গা থেকে আমরা প্রকাশকরা সরকারকে সহযোগিতা করার জন্য বই মেলায় এসেছি, কিন্তু আমাদের এখানে কোনো ধরনের প্রফিট উঠে আসবে বলে আমি মনে করি না। রমজান মাসে মানুষের এনার্জি থাকে না। একে তো আপনি অফিস ছুটি হয় 4টা বাজে, মানুষের তাড়া থাকে বাসায় যাওয়ার, ইবাদত বন্দিগি আছে, বিভিন্ন ইস্যু আছে। প্লাস আপনার রমজান মাসে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, তো আমরা যে ছাত্রছাত্রীদের একটা ক্রাউড পাবো সেটাও সম্ভব হচ্ছে না। মেলা আসলে সময় দিয়ে হয় না, মেলা হয় বই মেলা, যেহেতু বই মেলা বইয়ের প্রস্তুতি দিয়ে। রমজান মাস ঘুরে ফিরে আগামী 4 থেকে 5 বছর থাকবেই। এরপরে আপনি কোরবানির ঈদ আসছে, রমজানকে প্রতিবন্ধকতা হিসেবে মনে করেন, তাহলে 6 বছর ধরে আপনি কি করবেন? কোনো অল্টারনেট নেই। যে প্রকাশকদের সারা বছরের প্রস্তুতি আছে, সেই প্রকাশকদের আতঙ্কিত হবার কোনো কারণ আমি দেখি না, খুঁজে পাই না। আমার নিজের স্টলের অভিজ্ঞতা আমি দেখেছি, আমার স্টলের কিন্তু গতবারের চেয়ে এই বছরের কেনা বেচার পরিমাণ বেশি, আমি কম বলবো না। তবে সব প্রকাশনীর কর্ণধাররাই বলছেন ঈদ আনন্দের অনুষঙ্গ হতে পারে বই। ঈদ শপিংয়ে মেলা থেকে বই কেনাও হতে পারে নতুন এক প্রচলন, আর তেমনটি হলে লাভবান সবাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নড়াইলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তবে দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা, আর বেশি দামের জন্য নানা যুক্তি দিচ্ছেন বিক্রেতারা। ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে নড়াইলের বিপণী বিতান ও শপিং মলগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। শহরের রূপগঞ্জ বাজার, মুচিরপোল এলাকা সহ ছোট বড় সব শপিং মলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শিশু কিশোর থেকে শুরু করে বড়দের জন্য এসেছে নানা ডিজাইন ও ফ্যাশনের পোশাক। নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ফার্সি পোশাক। বাচ্চাদের জন্য দেখতেছি যেখানেই যাই ফার্সি ড্রেস চলতেছে, খুব কিনছি বাচ্চাদের জন্য। নারীদের মধ্যে এবার বেশি গাউন, ফ্রক, ফার্সি, লেহেঙ্গা এগুলো বেশি বিক্রি হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি অভিযোগ ক্রেতাদের। পছন্দের পোশাক কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। অন্য বছরের তুলনায় এবার কাপড়ের দাম অনেক বেশি। আমাদের বাজেট হয়তো 1500-2000 টাকার মধ্যে একটা বাচ্চার কাপড় কিনবো, তারা যদি 3000, 3500-3200 টাকা চাই তাহলে তো আমাদের পক্ষে সম্ভব না একটা কাপড়। বাইকের জন্য শার্ট প্যান্ট কিনতে এসেছি, পাঞ্জাবি কিনতে হবে, তা গত বছর হচ্ছে এবার একটু দামটা একটু বেশি। তবে বেচা বিক্রিতে বেশ খুশি ব্যবসায়ীরা। ঈদ যত ঘনিয়ে আসবে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন তারা। গতবার কিছুটা বেশি, মালের কোয়ালিটিও ভালো। অন্য বারের থেকে এবারের তুলনায় এবার একটু ভিড়ও বেশি আছে এবং কেনা বেচার মানও খুব ভালো। এখন বেচা কেনার অবস্থা যা সময় গড়ানোর সাথে সাথে আরো বাড়বে বলে আমরা আশা করছি। ঈদবাজারে চুরি ছিনতাই ঠেকাতে এবং ক্রেতাদের স্বস্তিতে কেনাকাটা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ পুলিশের সাথে সাথে সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা পুলিশও থাকবে, যাতে কোনো রকমের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি থাকবে আমাদের। ক্রেতা বিক্রেতার ব্যস্ততার আনন্দের ছোঁয়া মিলেমিশে বাজারে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বিধবা, গর্ভবতী ও অসহায় নারীদের সহযোগিতায় বরাবরই সচেষ্ট সরকার। তবে শিক্ষিত নারীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জ্যাসাস। দেশ এগিয়ে নিতে নারীদের ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে পুরস্কৃত করা হয় বেশ কিছু উদ্যোগী নারীকে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, 5 আগস্টের পরে নারীদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে নারীদের বঞ্চিত রাখার চেষ্টা করেছিল, তবে বাংলাদেশে সেই সুযোগ দেয়া হবে না। তাই বলে সবসময় যে চাকরি করতে হবে এটা না, আপনি কি করতে পারেন, আপনার কোনো ইনোভেটিভ আইডিয়া থাকতে পারে এবং আপনি ইনভেস্ট করে আপনি আরো 10টা মাকে, 10টা নারীকে এমপ্লয় করতে পারেন। এইরকম চিন্তা ভাবনা থেকে যদি আপনাদের কোনো উদ্যোগ থাকে, বিশেষ করে মহিলাদের, আমি মনে করি এটাই কিন্তু সুযোগ। প্রতিদিনই যাতে আমাদের মানবের দিবস হয়, নারী পুরুষ সকলেই যাতে আমরা আমাদের অধিকার, একে অপরের অধিকারের জন্য আমরা কথা বলি, সোচ্চার থাকি।